ওয়েলকাম স্টুডেন্টস, আই এম রোহন মন্ডল, ইউর ম্যাথামেটিক্স টিচার। আর আজকে আমরা শুরু করব লিনিয়ার কনগ্রুয়েন্স, যেটা নাম্বার থিওরির একটা টপিক। লিনিয়ার কনগ্রুয়েন্স যার ক্লাস 1, ঠিক আছে। তো লিনিয়ার কনগ্রুয়েন্স পড়বার জন্য আমাদের লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশন সলিউশন কীভাবে করতে হয় সেটা আমাদের জানতে হয়। তো আমার লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনের সলিউশনের 3টে ভিডিও বানানো আছে। সেই ভিডিওগুলোর আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এটা বুঝতে গেলে আগে লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনের সলিউশনটা আগে দেখে আসবে, তারপরে এটা বুঝতে পারবে। তো লিনিয়ার কনগ্রুয়েন্স কাকে বলে? ধরো একটা এক্সপ্রেশন যদি এরকম ফর্মে থাকে, অ্যান এক্সপ্রেশন অফ দ্য ফর্ম ax is congruent to b modulo m যদি থাকে, যেখানে a is not equals to 0, then this expression is called an linear congruence. Clear? If we can write ax congruent to b modulo m where a not equals to 0, then this expression is called a linear congruence. তাহলে আমরা এই লিনিয়ার, তাহলে এখানটায় আমরা লিনিয়ার কনগ্রুয়েন্সটা সলভ করব কি করে সেইটাকে দেখব। সলভ করব মানে এখানে এক্স এর ভ্যালু কি কি বসালে এই কনগ্রুয়েন্স রিলেশনটা স্যাটিসফাই করবে সেগুলোই হচ্ছে এর সলিউশন। তাহলে সেই এক্স এর ভ্যালু কি কি পাবো সেটাই আমরা দেখব। সেটা কি করে পাবো সেটা আমরা দেখব প্রথমে, তারপরে এটার কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো আমি আগেও বলেছি নাম্বার থিওরিতে যত সলিউশন আছে আসবে সেগুলো শুড বি অ্যান ইন্টিজার। তাহলে এখানটায় এক্সের কী কী ভ্যালু স্যাটিসফাই করলো সেই ভ্যালুগুলোর মধ্যে যে যে ভ্যালুগুলো ইন্টিজার শুধুমাত্র সেগুলোই এই লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশনের সলিউশন বলবো, ঠিক আছে। তো দেখো আমি এটাকে কি করে সলভ করতে পারি, আমরা এটাকে লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনে কনভার্ট করে দিতে চাইছি, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি লিনিয়ার কি করে করব সেটা পরের কথা। তো যদি আমি এটাকে লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনে কনভার্ট করে দিতে পারি, তাহলে লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনের যেরকমভাবে আমরা সলিউশন বার করেছিলাম সেভাবে ওই লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনের সলিউশন বার করব। তাহলে ওইটার সলিউশনটা অ্যাকচুয়ালি এটার সলিউশন। কেন? কারণ ডাইফেন্টাইন ইকুয়েশনটা আমি এখান থেকে পেয়েছি। তো দেখি কিভাবে করা যায়। হেয়ার ax congruence to b modulo m, তাই যদি হয় তাহলে ax minus b is divisible by m, বা আরো ভালো করে যদি বলতে চাই তাহলে ax minus b divided by m should be an integer. তাহলে then ax minus b by m should be an integer. ওটাকে একটা ইন্টিজার হতে হবে। ধরে নিই সেই ইন্টিজারটা হচ্ছে সে y, সেই ইন্টিজারটা আমি ধরে নিলাম y হচ্ছে। তাহলে আমরা এরকম লিখতে পারি যে দেন ax minus b by m is equals to y. দিস ইমপ্লাই এটা দিকে গুণ করে দিলাম, দিয়ে একদিকে নিয়ে চলে আসলে ax minus my is equals to b। আমরা এই ফরম্যাটে পেলাম। এটা দেখো আমাদের ওই লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনের মতনই, a1x plus b1y is equals to c1। অ্যাকচুয়ালি আমরা ax plus by is equals to c লিখছিলাম, কিন্তু এখানে যেহেতু ab আছে সেই জন্য আমি এগুলো সব 1 1 দিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনের মতনই। তাহলে এই লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনের জেনারেল সলিউশন কী ছিল না, তো x is equals to x0 minus b1 by d into t, আর y is equals to y0 plus a1 by d into t, যেখানে d মানে কি ছিল gcd of a1 b1, তাই তো। লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এর সলিউশন x equals to x0 minus b1 by d into t, y is equals to y0 plus a1 by d into t, where d is the gcd of a1 b1। তাহলে আমরা তাহলে সেটা আমরা এইভাবে এটারও তাহলে আমরা জেনারেল সলিউশন এই প্রসিডিওরে পেতে পারি। এখানে a1 মানে a, b1 মানে হচ্ছে মাইনাস m, c1 মানে হচ্ছে b। তাহলে দেখি, সো ইটস general solution is x is equals to x0 minus b1 মানে minus m
বাই ডি ইন্টু টি, বি ওয়ান মানে এখানটা মাইনাস এম, দিস ইজ ইকুয়ালস টু এক্স জিরো প্লাস এম বাই ডি টি অ্যান্ড ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই জিরো প্লাস এ বাই ডি টি, এখানে এ মানে হচ্ছে এই আছে, এ বাই ডি ইন্টু টি, হোয়ার টি ইজ অ্যান ইন্টিজার। তাহলে এই যে আমরা পেলাম লিনিয়ার কনগ্রুয়েন্স, তার জেনারেল সলিউশন আসবে এটা একটা, এটা একটা। কী করে পেলাম? বাই ইউজিং লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশন। আর লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশন যেভাবে সলভ করেছি এটাও সেভাবে করবো। তাহলে এবার দেখো আমাদের লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশন সলভ করবার একটা কন্ডিশন ছিল, যে এই লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনটা কখন সলভেবল ছিল? হোয়েন ডি ডিভাইডস সি। কন্ডিশন ছিল হোয়েন ডি ডিভাইড সি, সি মানে সি ওয়ান এখানটায়, যখন এই জিসিডিটা সিকে ডিভাইড করবে তখনই ওই লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনটা সলভেবল হবে। তাহলে এখানটাই এটাও একটা লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশন, তাহলে এটা সলভেবল কখন হবে? যখন জিসিডি অফ এ এম সেটা ডিভাইড করবে বিকে। তাহলে ক্লিয়ারলি এ এক্স কনগ্রুয়েন্স টু বি মডিউলো এম ইজ solvable if D divides M, sorry, if D divides B, D divides B, where D is the GCD of A, M. Actually A, minus M লেখা উচিত ছিল আমাদের, কিন্তু আমরা আগেও দেখেছি A, minus M এর যা GCD হবে A, M এরও সেম GCD হবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ারলি দিস ইজ সলভেবল ইফ অ্যান্ড অনলি ইফ, মানে সলভেবল হলে এটা হতে হবে, এবং এটা যদি হয় তাহলে সলভেবল হবে। লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশন আমরা তাই দেখেছিলাম। ঠিক আছে, তাহলে যদি তোমাকে বলে এই কনগ্রুয়েন্স, লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশনের কি সলভেবল হওয়ার কি কন্ডিশন, তাহলে তখন এটাকে আমরা যদি মনে না রাখতে পারি, ডাইরেক্ট যদি মনে রাখতে পারি ইফ ডি ডিভাইডস বি হোয়ার ডি ইজ দ্য জিসিডি অফ এ অ্যান্ড এম, তাহলে তো খুবই ভালো কথা। আর যদি মনে না রাখতে পারো এটাকে লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনে কনভার্ট করে নাও রাফে, তাহলে সেই লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনের কন্ডিশন পুট করে দাও যে ডি মানে হচ্ছে এ আর এম এর জিসিডি, সেই ডিটা যদি বিকে ডিভাইড করে তাহলে ওই লিনিয়ার কনগ্রুয়েন্সটা সলভেবল হবে। ক্লিয়ার? হ্যালো, তাহলে এবারে দেখো আমরা ওই লিনিয়ার কনগ্রুয়েন্সের যে সলিউশনগুলো পেলাম, সেটা একটা হচ্ছে এগুলো মুছে দিই, এগুলো দরকার নেই। যে সলিউশনগুলো পেলাম জেনারেল সলিউশন, সেটা হচ্ছে একটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু এক্স জিরো প্লাস এম বাই ডি টি অ্যান্ড ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই জিরো প্লাস এ বাই ডি টি। এই দুটো হচ্ছে আমাদের ওই লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশনের জেনারেল সলিউশন। এবার আমার কথা হচ্ছে যে টি সেটা তো একটা ইন্টিজার হতে হবে। আচ্ছা, তার মধ্যে দেখো এই ওয়াইটা আমরা সলিউশন বলবো না। কেন বলবো না? কারণ আমাদের লিনিয়ার কনগ্রুয়েন্সটা কেমন ছিল? এ এক্স কনগ্রুয়েন্স টু বি মডিউলো এম, এখানটায় তো ওয়াই বলে কিছু ছিলই না। আমরা ওয়াইটা নিয়ে এসেছিলাম যাতে করে ওটাকে লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনে কনভার্ট করতে পারি, কিন্তু এখানটা ওয়াই বলে কিছু ছিলই না, তাহলে সলিউশনে কিন্তু ওয়াই বলে কিছু আসবেও না। ঠিক আছে, তাহলে আমাদের জেনারেল সলিউশন ওই লিনিয়ার কনগ্রুয়েন্সটার এরকম হয়েছে। এবার আমি দেখতে চাইছি যে এই সলিউশন তো প্রচুর হবে, টি এর ভ্যালু তুমি 0 বসাও, 1 বসাও, 2 বসাও, এরকম করতে করতে যতই আছে ইন্টিজার বসাতে পারো, বা নেগেটিভের দিকে যত আছে ইন্টিজার বসাতে পারো। তো আমি প্রথমে দেখছি যে টি এর ভ্যালু যদি আমি 1 থেকে d-1 পর্যন্ত নিই, টি এর ভ্যালু 1 থেকে d-1 পর্যন্ত যদি নিই, তাহলে সেটা কি কি আসছে? ক্লিয়ার? 1 থেকে d-1। এবার তোমাদের মনে হতে হবে স্যার আপনি হঠাৎ করে 1 থেকেই কেন নিতে যাচ্ছেন, 0 থেকে কেন নিচ্ছেন না, বাট কেন d-1 পর্যন্ত যাচ্ছেন? তারপরে তো d বসালেও আসা উচিত, d+1 বসালেও আসা উচিত, এগুলো সব আসা উচিত। তো আগে আমি করি, তারপর বলছি এটা। তো আমি যদি if we take t is equals to 1 to dot dot d-1, then the solutions are কিরকম হবে?
1 যদি বসাই x0 প্লাস m বাই ডি, টি এর ভ্যালু 1 পুট করেছি, তারপরে x0 প্লাস 2 যদি পুট করি তাহলে 2m বাই ডি, তারপরে x0 প্লাস 3m বাই ডি ডট ডট করে লাস্টেরটা হবে x0 প্লাস টি এর ভ্যালু হচ্ছে d মাইনাস 1m বাই ডি। ক্লিয়ার? আমি টি এর ভ্যালু 1 থেকে d মাইনাস 1 পর্যন্ত নিয়েছি, তাহলে এরকম আসবে। এবার আমি দেখাতে চাইছি যে এইগুলো, সরি টি এর ভ্যালু 0 থেকে নিই, তাহলে 0 থেকে যদি নিই তাহলে ফার্স্ট ভ্যালু হবে x0, তারপর এটা হচ্ছে x0 প্লাস m বাই ডি। ঠিক আছে, তাহলে আমি এবার দেখাতে চাইছি যে এই যে সলিউশনগুলো পেলাম এরা হচ্ছে ইনকনগ্রুয়েন্স সলিউশন। ঠিক আছে, এরা হচ্ছে ইনকনগ্রুয়েন্স সলিউশন। ইনকনগ্রুয়েন্স মানে কি, যে এ কনগ্রুয়েন্স টু বি মডিউলো এম, তার মানে এ আর বি এর মধ্যে রিলেশন আছে এম কনগ্রুয়েন্সের। তাহলে এটা বলেছে ইনকনগ্রুয়েন্স মানে এরা কনগ্রুয়েন্স হবে না, তার মানে এরা কি সেপারেট সেপারেট হবে, কাউরির সাথে কাউরির কোনো রিলেশন থাকবে না। ঠিক আছে, তো দেখাতে বলেছে, আমি দেখাতে চাইছি যে এগুলোই হচ্ছে আমাদের ওই লিনিয়ার কনগ্রুয়েন্সের সেপারেট সেপারেট সলিউশন, মানে একটা থেকে আরেকটায় আসা যাবে না। ঠিক আছে, তো আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে না, এর মধ্যে দুটো সলিউশন আছে যারা কনগ্রুয়েন্স হয়ে গেছে, ধরে নিচ্ছি উল্টোটা ধরে নিচ্ছি। তাহলে লেট নাই, ইফ পসিবল লিখি, if possible let x0 plus m by d t1 and x0 plus m by d t2 are two incongruent solutions of ax congruent to b modulo m। আমি ধরে নিচ্ছি এরা দুজনেই হচ্ছে ইনকনগ্রুয়েন্স সলিউশন। না কি বললাম, ও সরি আমাদের দেখাতে বলেছে এটা ইনকনগ্রুয়েন্স, তাহলে ধরে নিচ্ছি যে না এরা সবাই ইনকনগ্রুয়েন্স নয়, এদের মধ্যে দুটো আছে যারা কনগ্রুয়েন্স হয়ে গেছে। ঠিক আছে, তাই যদি হয় এরা যদি কনগ্রুয়েন্স হয়ে যায়, যেখানে অবভিয়াসলি এই দুটো যদি আমি এর ভেতর থেকে নিই তাহলে টি এর টি ওয়ানের ভ্যালু কত, এখানে 0 পুট করেছি, তাহলে 0 থেকে d মাইনাস 1 পর্যন্ত থাকতে পারে, টি টুর ভ্যালু 0 থেকে d মাইনাস 1 পর্যন্ত থাকতে পারে। ফর 0 লেস ইকুয়ালস টু টি1 কমা টি2 লেস ইকুয়ালস টু d মাইনাস 1, আমি তো এই দুটো এদের মধ্যে থেকে যে কোনো দুটোকে নিয়েছি, তাহলে টি1 টি2 দুটোর ভ্যালু 0 থেকে d মাইনাস 1 পর্যন্ত থাকতে পারে। তাই এবার এরা যদি কনগ্রুয়েন্স হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি দেন x0 প্লাস m বাই ডি টি1 is congruence to x0 plus m by d t2 মডিউলো m। আমি লিখতে পারি, পরের লাইনে x1 কেটে দিলাম, তাহলে পড়ে থাকবে কি m by d t1 is congruence to m by d t2 মডিউলো m। তারপর লাইনে m by d ও কেটে দিলাম, তাহলে t1 congruence to t2 মডিউলো m। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে t1 মাইনাস t2 ইজ ডিভিজিবল বাই m, তাহলে সো t1 minus t2 is divisible by m where 0 less equals to t1 comma t2 less equals to d minus 1। ঠিক আছে, তাহলে দেখো এখানটায় ব্যাপারটা কি আসলো, যে যদি এইখানটায় আমি মডিউলোটা এম না নিয়ে ডি নিয়ে নিই, হ্যাঁ কেন নিচ্ছি বলছি পরে, এমটা ভুল নিচ্ছি, ডি নিয়ে নিলাম, তাহলে ডিভিজিবল বাই ডি। তাহলে এবার একটা জিনিস দেখো, টি1টা ডি মাইনাস 1-এর থেকে ছোট বা সমান, তার মানে ডি এর থেকে ছোট টি1টা, আবার টি2টাও ডি এর থেকে ছোট, তাহলে ডি এর থেকে দুটো সংখ্যা ছোট, তাদের একটা থেকে আরেকটা বিয়োগ করেছি, তাহলে সেটা কি ডি থেকে আরও ছোট হয়ে গেল। যদি যোগ করতাম সেটা ডি এর থেকে বেশি হয়ে যাওয়ার চান্স
থাকতো, কিন্তু ডি এর থেকে দুটো সংখ্যাই ছোট, তার আবার কি করেছি একটা থেকে আরেকটা বিয়োগ করেছি, তার মানে আরও ছোট হয়ে গেল। তাহলে এটা কি ডি দিয়ে বিভাজ্য হয়? ডি কি একে ভাগ করতে পারে? এটা পসিবল? এটা কিন্তু পসিবল নয়। তাহলে এই যে লিখলাম, পেলাম আমরা t1 মাইনাস t2 ইজ ডিভিজিবল বাই ডি, দিস ইজ নট ট্রু, এটা কিন্তু ট্রু নয়। তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, পাশে লিখে দিই বা নিচে লিখে দিই, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে আমরা যে ধরেছিলাম এরা কনগ্রুয়েন্স, তারা কিন্তু নয়। তাহলে আমরা যে সলিউশনগুলো পেলাম এখানটায়, কতগুলো সলিউশন পেয়েছি, এখানটায় 0 বসিয়ে আর এটা d-1 বসিয়ে, তাহলে এখানটায় টোটাল ডি খানা সলিউশন আছে। তাহলে আমাদের যে লিনিয়ার কনগ্রুয়েন্স, এর টোটাল ডি খানা ইনকনগ্রুয়েন্স সলিউশন আছে। আমি আবার বলছি, এটা লিনিয়ার কনগ্রুয়েন্স, এর এইগুলো সলিউশন আমরা পেয়েছি, যার সংখ্যা হচ্ছে টোটাল ডি, আবার এরা একে অপরের সাথে ইনকনগ্রুয়েন্স। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে দ্য লিনিয়ার কনগ্রুয়েন্স এ এক্স কনগ্রুয়েন্স টু বি মডিউলো এম হ্যাজ ডি নাম্বারস অফ ইনকনগ্রুয়েন্স সলিউশনস। যেখানে ডি মানে কি, ডি মানে হচ্ছে এ আর এম এর জিসিডি। ঠিক আছে, এবার আমি আরেকটু বলে দিই, ইনকনগ্রুয়েন্স সলিউশন বলতে কি। কনগ্রুয়েন্স সলিউশন মানে ধরো 2 আর 5 যদি কনগ্রুয়েন্স সলিউশন হয়, তাহলে 2 থেকে 5-এ যাওয়া যাবে, মানে 2 আর 5-এর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে সলিউশন। কেন? কারণ 2 থেকে আমি 5-এ যেতে পারি। আর ইনকনগ্রুয়েন্স সলিউশন মানে এর একটা থেকে আরেকটাতে যাওয়া যাবে না, তাহলে তোমাকে সলিউশনের মধ্যে দুটোই লিখতে হবে, কারণ একটা থেকে আরেকটা যাওয়া যাচ্ছে না। তাহলে এটাই হচ্ছে ওই আমাদের ডি সংখ্যক ইনকনগ্রুয়েন্স সলিউশন অফ দিস লিনিয়ার কনগ্রুয়েন্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যেটা করলাম তার কোশ্চেনটা অ্যাকচুয়ালি এরকম আসবে যে লেট, কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি, সলিউশন আগে করে দিলাম, কোশ্চেনটা আমি লিখছি, এ এক্স কনগ্রুয়েন্স টু বি মডিউলো এম অ্যান্ড ডি ইজ ইকুয়ালস টু জিসিডি অফ এ কমা এম। ঠিক আছে, তাই যদি হয়, দেন দ্য লিনিয়ার কনগ্রুয়েন্স has D incongruence solutions. ক্লিয়ার? এই কোশ্চেনটা যদি দেয় তাহলে তার সলিউশন এরকম লিখবো, প্রথমে এত দূর পর্যন্ত আসবো জেনারেল সলিউশন অবধি, দিয়ে লিখে ধরবো যে লেট t ইকুয়ালস টু 0 1 2 3 দিয়ে d-1, তাহলে তার সলিউশনগুলো এরকম হলো। আমাদের দেখাতে হবে এরা ইনকনগ্রুয়েন্স। উল্টো ধরে নিই এর মধ্যে দুটো সলিউশন আছে যারা কনগ্রুয়েন্স, সেখান থেকে আমরা কন্ট্রাডিকশন আসলাম, therefore the solution are congruence. এরা সংখ্যায় কটা? ডি খানা। দিস প্রুভস দ্য থিওরাম। ঠিক আছে, আচ্ছা গেল। এরপরে হচ্ছে যে আমরা এক্সাম্পল নিই যে লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশন সলভ করবো কী করে। ঠিক আছে, এটা তো আমরা থিওরাম পড়লাম যে এইরকম ব্যাপার হলে লিনিয়ার কনগ্রুয়েন্সটা সলভেবল হবে বা এর এতগুলো ইনকনগ্রুয়েন্স সলিউশন থাকবে। তো এবার আমরা দেখি যে সলভ করবো কী করে, একটা এক্সাম্পল নিয়ে দেখি। যেমন আমাদের ফার্স্ট এক্সাম্পল হচ্ছে, কোনটা নেব, এক মিনিট, হ্যাঁ এটাই নি, যে সলভ 9x কনগ্রুয়েন্স টু 21 মডিউলো 30। ঠিক আছে, 9x প্লাস 21 মডিউলো 30। তো আমরা এটা সলভ করবো কি করে, এটাকে আমি নিয়ে চলে যাই লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনে। তো এটা মানে কি, 9x মাইনাস 21 ইজ ডিভিজিবল বাই 30, বা 9x মাইনাস 21 ডিভাইডেড বাই 30 শুড বি অ্যান ইন্টিজার। তাহলে সেটাই লিখি ক্লিয়ারলি, 9x মাইনাস 21 বাই 30 শুড বি অ্যান ইন্টিজার। ধরে নিলাম সেই ইন্টিজারটা
সে ওয়াই। তাহলে হেন্স 9x মাইনাস 21/30 ইজ ইকুয়ালস টু ওয়াই। দিস ইমপ্লাই এটা গুণ করে দিয়ে এইদিকে নিয়ে চলে আসবো, কনস্ট্যান্টটা ওইদিকে নিয়ে চলে যাবো। তাহলে 9x মাইনাস 30y ইজ ইকুয়ালস টু 21 গেল। তাহলে এটা লিনিয়ার ডিফারেন্ট ইকুয়েশন হয়ে গেল। এরপরে আমার কাজ কি ছিল, 9 আর 30-এর মধ্যে জিসিডি বার করা। নাও ডি ইজ ইকুয়ালস টু 9, 30 ইজ ইকুয়ালস টু, এদের জিসিডি দেখো 3 হবে এবং সেই 3টা 21-কে ডিভাইড করছে। এগেন ডি ডিভাইডস 21, therefore this equation is solvable. এটা সলভেবল মানেই এটা সলভেবল। হেন্স দ্য লিনিয়ার কনগ্রুয়েন্স ইজ সলভেবল। ক্লিয়ার? এবার আমরা সলভ করতে আসি। তা আমরা কি করেছিলাম, এক্স আর ওয়াই কোএফিসিয়েন্টের মধ্যে মিনিমাম যেটা তার মডিউলো নিয়ে নিয়েছিলাম। তাহলে টেকিং, তার আগে এই যে ডি দিয়ে এই কোয়েশনটাকে ডিভাইড করে দেবো, তাহলে আরও ছোট ফর্মে আসবে, সলভেবল। আচ্ছা, এগেন দ্য ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, 3 দিয়ে ডিভাইড করলে এখানটায় 9 তো ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে এখানটা হচ্ছে 3x মাইনাস এখানটায় আসবে 10y ইজ ইকুয়ালস টু 7। এবার আমি কি করব, এক্স আর ওয়াই এর মধ্যে মিনিমাম যেটা যে কোএফিসিয়েন্ট যেটা সেটার কনগ্রুয়েন্স নেব। তার মানে এখানটা 3-এর কনগ্রুয়েন্স নেব। তাহলে টেকিং মডিউলো 3 অন 1 উই হ্যাভ, 3 দিয়ে ভাগ করলে এটা তো বিভাজ্য, তার মানে এটার জন্য 0 হবে, ওটার জন্য কি হবে 9 হবে। তাহলে পড়ে থাকবে অনলি 1y ইজ কনগ্রুয়েন্স টু 3 দুগুণে 6, তাহলে এখানটা পড়ে থাকলো 1 মডিউলো 3। তাহলে এটা মানে আমরা কি লিখতে পারি যে -y - 1 ইজ ডিভিজিবল বাই 3। তাহলে এখান বা -y - 1 ডিভাইডেড বাই 3 শুড বি অ্যান ইন্টিজার, আমরা এরকম কিছু একটা লিখতে পারি। তাহলে সো -y - 1 ডিভাইডেড বাই 3 শুড বি অ্যান ইন্টিজার। তাহলে ইন্টিজার হতে গেলে দেখো y এর ভ্যালু -1 যদি নিয়ে নিই তাহলে কত হচ্ছে, -1 - 1 তাহলে এটা 1 - 1/3, হ্যাঁ এটা ইন্টিজার হবে, 0/3 ভাগফল 0। তাহলে y এর ভ্যালু -1 নিয়ে নিই, বা আরও অনেক কিছু নিলেই হবে। যেমন ধরো এখানটায় যদি আমি 2 নিয়ে নিই y এর ভ্যালু, তাহলে -2 - 1 -3, সেটাও ডিভিজিবল বাই 3, অনেক কিছু নিলে হয়। এটা দেখেই বোঝা যাচ্ছে -1 নিলে হবে। তাহলে টেক y ইজ ইকুয়ালস টু -1, ঠিক আছে। তাহলে y এর ভ্যালু যদি -1 নিই, 1 নম্বর ইকুয়েশনে থেকে x এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে সো ফ্রম 1 উই হ্যাভ 3x বসিয়ে দিলে +10 ইজ ইকুয়ালস টু 7। দিস ইমপ্লাই x এর ভ্যালু -3/3 মানে -1। তাহলে আমরা যেটা পেলাম x ইকুয়ালস টু -1, ওটা হয়ে গেল আমাদের সিঙ্গুলার সলিউশন, ওটাতে একটাই সলিউশন পেয়েছি। এবার আমাদের জেনারেল সলিউশনে যেতে হবে। জেনারেল সলিউশন কি করে যাব, যে আমাদের একটু আগে দেখলাম যে কতগুলো ইনকনগ্রুয়েন্ট সলিউশন থাকে, x0 প্লাস m/d, না সরি একটু দেখি, একটু ভুল বললাম, কতগুলো ইনকনগ্রুয়েন্ট সলিউশন থাকে, হ্যাঁ m/dt 2m/dt ঠিকই লিখছিলাম, 2m/dt ডট ডট করে x0 প্লাস d - 1/md। তাহলে ওই যে মেন যে ইকুয়েশন তার এতগুলো সলিউশন, মানে d খানা ইনকনগ্রুয়েন্ট সলিউশন থাকবে। আমরা ইনকনগ্রুয়েন্ট সলিউশনই বার করব। কনগ্রুয়েন্ট সলিউশন বার করে কি করব, একটা থেকে তো আরেকটা চলে যেতে পারবে। দুটোর মধ্যে যে ধরো 3 আর 5 যদি কনগ্রুয়েন্স হয়, তাহলে শুধু 3 লিখবো না হয় 5 লিখবো, দুটো লিখে লাভ নেই, কারণ একটা থেকে আরেকটা যাওয়া যায়। তাহলে আমরা শুধু ইনকনগ্রুয়েন্ট সলিউশনগুলোই বার করব। তাহলে এখানটায় কতগুলো ইনকনগ্রুয়েন্ট সলিউশন ছিল, d খানা। d কি ছিল, ওই জিসিডিটা,
তাহলে এখানে জিসিডির ভ্যালু কত? এখানে জিসিডির ভ্যালু দেখো 3। তাহলে এটা তো জেনারেল সলিউশন। তাহলে এই লিনিয়ার কনগ্রুয়েন্সিটার টোটাল কতগুলো ইনকনগ্রুয়েন্স সলিউশন থাকবে? 3খানা। কি না, তো x0 একটা, x0 প্লাস m বাই ডি একটা, x0 প্লাস 2m বাই ডি আরেকটা, টোটাল 3টে থাকবে। এখানটায় যে জিসিডি ডি হয়েছিল তাই ডিখানা ছিল, এখানে ডি এর ভ্যালু 3, তাহলে 3খানা থাকবে। তাহলে ঠিক তারপর লাইনে এটা হয়ে গেল আমাদের সিঙ্গুলার সলিউশন। ঠিক তারপরে লিখবো যে কমা দিয়ে which is a singular solution, hence নাই, again d is equals to 3, so the linear congruence will have 3 incongruence solutions। ইকুয়েশনটার কিন্তু 3খানা ইনকনগ্রুয়েন্স সলিউশন থাকবে। কমা দিয়ে দোজ আর ভ্যালু পুট করে দিই। প্রথমটা হচ্ছে x0 মানে -1, কমা দ্বিতীয়টা হচ্ছে x0 প্লাস m মানে হচ্ছে এখানটা 30 বাই ডি মানে হচ্ছে 3, কমা তারপরটা হচ্ছে -1 প্লাস 2 ইন্টু m বাই 3। বুঝা গেছে? যদি ডি এর ভ্যালু 4 হতো তাহলে আরেকটা টার্ম আমরা লিখতাম যে x0 প্লাস 3m বাই ডি। তো যাই হোক, দ্যাট ইজ -1, কমা এখানটা হচ্ছে 10 মানে 9, আর এটা হচ্ছে ভাগ করলে হচ্ছে 10 20 মানে 29। তাহলে আলটিমেটলি যে গিভেন লিনিয়ার কনগ্রুয়েন্সটা দিয়েছিল তার 3টেই ইনকনগ্রুয়েন্স সলিউশন, -1 9 29। ক্লিয়ার? ইনকনগ্রুয়েন্স সলিউশন মানে একমাত্র এরাই সেপারেট সলিউশন। তুমি যদি আরও অন্য কিছু লেখো সেটা এই 3টের মধ্যেই কোনো না কোনো একটা আসবে। আচ্ছা, গেল। এইবারে আরেকটা জিনিস বলে দিই, সবগুলোর একই প্রসিডিওর, হ্যাঁ, আমি ওই জন্য একটাই দেখাচ্ছি আর দেখাচ্ছি না। তোমাদের যদি প্রয়োজন হয়, যদি বুঝতে না পারো আমাকে বলো, আমি আরও কিছু দিয়ে দেবো। তো যেটা বলার সেটা হচ্ছে যে ধরো এই অঙ্কটারই এই জায়গাটা ক্যালকুলেশন করে আমাদের সাপোজ 32 বেরিয়েছে। আমি এমনি ধরে নিচ্ছি, বেরোবো তো নাই, এটা ধরে নিলাম। তাহলে একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 32। তা 32কে দেখো এই m দিয়ে ডিভাইড করা যায়। তাহলে m দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করি -1ই থাকবে, এটা 9ই থাকবে, কিন্তু এটাকে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসবে? 2। কনগ্রুয়েন্সের কথা যদি ভাবি, তাহলে পরের লাইনে আমরা লিখবো এরকম। বুঝে গেছে? কিন্তু আগেরটা কত এসেছিল? আগেরটা এসেছিল কত এসেছিল বেশ? আচ্ছা, এটা কত এসেছিল? 20 থেকে বললে 19, আমি একটু ভুলে 29 লিখেছিলাম সম্ভবত, তাই এটা 19 হবে। হ্যাঁ, তো যাই হোক, আমার যদি এরকম থাকতো তাহলে আমি যদি 30 দিয়ে ভাগ করতাম, এটাও ভাগ করা যায় না, এটাও ভাগ করা যায় না, এটাও ভাগ করা যায়, তাহলে এটাই হয়ে গেল এই লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন। কিন্তু যদি এখানটায় ওরকম 32 থেকে যেত, এটা ভাগ যাচ্ছে না, এটা ভাগ যাচ্ছে, কিন্তু এটা তো ভাগ যাচ্ছে, তাহলে এইখানটায় আমরা লিখতাম 2। আলটিমেট সলিউশন এটা আসতো। বুঝা গেছে? এবার তোমার যদি মনে হয় যে আদৌ এই সলিউশন 3টে ঠিক কিনা, তাহলে তুমি চেক করে দেখতে পারো। যেমন ধরো -1 যদি পুট করি, এখানটা কত আসবে? -9 কনগ্রুয়েন্স টু 21 মডিউলো 30। দেখো স্যাটিসফাই করছে কিনা। তাহলে এটা মানে -9 -21 শুড বি ডিভিজিবল বাই 3। তাহলে উপরে কত আসলো? -30/30। হ্যাঁ, এটা ডিভিজিবল বাই 3, ডিভিজিবল বাই 30, এর রেজাল্ট আসবে -1। তুমি যদি এটা 9 পুট করো, তাহলে 9 × 9 কনগ্রুয়েন্স টু 21 মডিউলো 30, দেখে আসছে কিনা? 9 9 81 কনগ্রুয়েন্স টু 21 মডিউলো 30, তার মানে হচ্ছে 81 - 21 ডিভিজিবল বাই 30। এটা কি হবে? হ্যাঁ হবে। 81 থেকে 20 বাদ দিলে কত আসবে? 60 ডিভিজিবল বাই 30 হচ্ছে। বুঝে গেছে? সিমিলারলি এখানটায় 19 যদি পুট করো, স্যাটিসফাই করে যাবে। তাহলে তুমি অ্যান্সার চেকও করে নিতে পারো যে হ্যাঁ, আমার যেটা বেরোলো
সেটা আমি আদৌ ঠিকঠাক বেরোলো কিনা। এখানটা স্যাটিসফাই করলেই ঠিক বেরিয়েছে, স্যাটিসফাই না করলে তোমার ভুল বেরোচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লিনিয়ার কনগ্রুয়েন্সের ওই ফর্মুলা, এই ডেফিনেশন, যে একটা লিনিয়ার কনগ্রুয়েন্স যদি সলভেবল হয় তাহলে এটার ডি খানা ইনকনগ্রুয়েন্স সলিউশন থাকবে। ডি মানে কি, এ আর এম এর জিসিডি। যেমন এখানটায় এ আর এম এর জিসিডি হচ্ছে 3 বেরিয়েছিল আমাদের, তাহলে এর 3খানা লিনিয়ার ইনকনগ্রুয়েন্স সলিউশন থাকবে। ঠিক আছে, ওই একটা থিওরাম আর হচ্ছে সলিউশন, কীভাবে একটা লিনিয়ার লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশনকে সলভ করব। ঠিক আছে, এবং এখানটাও কিন্তু প্রত্যেকটা সলিউশন শুড বি অ্যান ইন্টিজার। আমাদের নাম্বার থিওরিতে যত সলিউশন আসবে, যত সংখ্যা আমরা ব্যবহার করব, প্রত্যেকে কিন্তু শুড বি অ্যান ইন্টিজার, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, বেশ আজকে এই পর্যন্ত থাকলো।